তোষামত নয়, ক্ষমতাকে প্রশ্ন করাই গণমাধ্যমের কাজ। আমরা প্রশ্ন করতে চাই আপনার হয়ে, জানতে চাই আপনি যা জানতে চান। শুরু করছি গ্লোবাল টেলিভিশনের নিয়মিত আয়োজন আর কাবেল প্রশ্নগুলো সহজ। এই অনুষ্ঠানে আমরা চলমান ঘটনার নানান তথ্য ও বক্তব্য তুলে ধরি, অতিথিদের কাছে জানতে চাই সেসব তথ্য বক্তব্যের প্রতিক্রিয়া ও বিশ্লেষণ। আপনাদের সঙ্গে আছে আমি সাইদ খান। আমাদের আজকের আলোচনার বিষয়, তরুণ এমপিরা কি জবাবদিহিতার উদাহরণ হবেন? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তরুণরা বলেছিল যে তারা রাজনীতিকে বদলে দেবে। এদের মধ্য থেকে অনেকেই এই নির্বাচনের মাধ্যমে এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন, মাঠ চষে বেরিয়েছেন ভোটের আগে, আবার ভোটের পরেও আমরা তাদেরকে দেখছি মাঠ চষে বেড়াচ্ছেন, মানুষের কাছাকাছি যাওয়ার চেষ্টা করছেন। এখনো পর্যন্ত কারোর বিরুদ্ধে এরকম বিতর্ক বা কোনো অভিযোগ ওঠেনি, তবে হানিমুন পিরিয়ড চলছে বলে অনেকে এখনও ভুল ধরছেন না। তারা কতটুকু সফল হবেন, কতটুকু উদাহরণ সৃষ্টি করতে পারবেন, এ বিষয় নিয়ে আলোচনা করবার জন্য আমাদের সঙ্গে দুজন তরুণ রাজনীতিক আছেন। একজন সাবেক বর্তমান ছাত্রনেতা, আর একজন সাবেক ছাত্রনেতা। আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান। আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং আমাদের সঙ্গে আছেন আমজনতার দলের সাধারণ সম্পাদক, আলোচিত মুখ তারেক রহমান। আপনাকেও স্বাগত জানাচ্ছি। তারেক রহমান, আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাচ্ছি। তরুণরা রাজনীতিকে বদলে দেবে, তারা রাজনীতি উদাহরণ সৃষ্টি করবে, এরকম বলেছিল, আপনিও বলেছিলেন। এই নির্বাচনের পরে অনেকে এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন। কতটুকু পরিবর্তন দেখতে পাচ্ছেন তাদের মধ্যে? কথা কি রাখার দিকেই এগোচ্ছে, না ধীরে ধীরে আগের সেই নিয়মের মধ্যেই হারিয়ে যাচ্ছে? জি, অনেক ধন্যবাদ। একজন রাজনৈতিক কর্মী যদি ব্যক্তিগত জীবনে ব্যবসা বাণিজ্য বা তার কর্মসংস্থান নিয়ে যদি সফল হয়, তাহলে তার জীবিকার জন্য চুরি বা প্রতারণার আশ্রয় নিতে হয় না। সে জায়গায় আমাদের যে তরুণরা সংসদ সদস্য হচ্ছে বা জনপ্রতিনিধি হওয়ার দিকে যাচ্ছে, তারা ব্যক্তিগত জীবনে এখনও সফল হয়নি। তো তাদের যদি ব্যক্তিগত জীবনে সফল হতে হয়, তাহলে এই রাজনীতির মাঠ থেকে তাকে অর্থ সংগ্রহ করতে হবে। সুতরাং তরুণ উদ্যম, নতুন ধারণা, নতুন ধারা, এই সকল বিষয়টা আসলে দেখতে সুন্দর লাগে, কিন্তু পিছনে তার একটা প্রবল চেষ্টা থাকে যে সে মধ্যবয়সের পরে গিয়ে কীভাবে অর্থনৈতিক সংস্থান করবে। কারণ জাতীয় সংসদের এমপি বা মন্ত্রী হলে তারা অন্য কোনো পেশায় আর যুক্ত থাকতে পারেন না। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কারণ দিন শেষে মানুষের অর্থ প্রয়োজন হয়। ব্যক্তিগতভাবে যদি তার ক্যারিয়ার ডেভেলপ না হয়, সে সফল একজন ব্যবসায়ী না হয়, তখন সে রাজনীতিকে অর্থ আয়ের উৎস হিসেবে নেবে। সেটা নিয়োগ বাণিজ্য বলেন, বদলি বাণিজ্য, বিভিন্নভাবে যে সোর্সগুলো থেকে আয় করা যায়, সচিবালয়ে ঘোরাঘুরি করবে, জেলা প্রশাসক অফিসে ঘোরাঘুরি করবে, প্রজেক্ট প্রকল্প এগুলো থেকে চুরি করার চেষ্টা করবে। তাকে তো কোনো না কোনোভাবে অর্থনৈতিকভাবে, সেই জায়গা থেকে যারা রাজনৈতিকভাবে সফল, আমরা বলি যে বুড়োরা দুর্নীতি করে, বিষয়টা মোটেও এইরকম না। দুর্নীতি আসলে আপনার হলো বুড়ো বা চ্যাংরা করে, বা বুড়ো করে না চ্যাংরা করে, চ্যাংরা করে না বুড়ো করে, এইরকম বিষয় না। দুর্নীতিগ্রস্ত একটা ছোট বাচ্চাও দুর্নীতি করতে পারে, আবার একটা প্রবীণ লোকও দুর্নীতি নাও করতে পারে। একজন উদাহরণ আমাদের আছে। হ্যাঁ, অবশ্যই। একজন সফল ব্যবসায়ী সে কিভাবে সফল হয়েছে তার জনগণকেও সেভাবে গাইড করতে পারবে। সে কিভাবে কর্মসংস্থান তৈরি করছে, কিভাবে নাগরিকদেরকে আগলায় রাখছে। যে ব্যক্তিরা নিজেই নিজের মুখে ভাত দিতে পারে না, সে নাগরিকদের মুখে ভাত দিবে কিভাবে। ওই দুইটা রংচটা গল্প বলা যায়, তারপরে হই হুল্লোড় করা যায়, মব সৃষ্টি করা যায়, ওরে মানে নাম ধরে ডেকে অসম্মান করা যায়, কিন্তু এর মানেই রাজনীতি না। রাজনীতি আরও অনেক শক্ত। দিন শেষে ও যে এমপি হয়েছে, ও সারাক্ষণ টেনশন হচ্ছে যে আমার টাকা নাই কেন, ছেলেপেলেকে দেবো কই থেকে। একজন এমপি কোনোভাবেই তার এমপির অর্থ থেকে যদি সে রাজনীতি চালাতে চায়, তাহলে তাকে একটা মন্ত্রণালয় বেচে খাইতে হবে, তাকে একটা দপ্তর অধিদপ্তর বেচে খাইতে হবে, একবারে ভাইজে মচমচা করে ফেলতে হবে। হ্যাঁ, তাছাড়া সে চলতে পারবে না। কিন্তু সেই জন্যই রাজনীতিতে যারা সফল, ব্যক্তিগত জীবনেও যারা সফল, তারা আসলে রাজনীতিতে কিছু দিতে পারে, তাদের কর্মী বাহিনী সবকিছু মিলে চালাতে পারে। মানে আগে তাকে প্রতিষ্ঠিত সফল ব্যক্তি হতে হবে, তারপরে জনগণের প্রতিনিধিত্ব করা উচিত। এটা আমার চিন্তা যে আমাদের রাজনীতি আয়ের উৎস হওয়া উচিত না হলে অভাব মানুষকে তাড়িত করতে পারে, ভুল পথে এটা করে। দেখুন, আমি বলছি, নাম ধরে বললে মন খারাপ করবে, আমাদের সাথেই খুব সুপরিচিত কিছু ব্যক্তি
ধরেন তার বাবা আগে চা বিক্রি করত, অথবা রাজমিস্ত্রির কাজ করত, অথবা জেলে ছিল, অথবা মাঝি ছিল, ছিল একটা কিছু, তার জন্ম, তার এটা সমস্যা না। বাট সে যখন রাজনৈতিক কর্মী হিসেবে আসছে, তখন তার ভাগ্য বদলে যাচ্ছে। তার 1 বছর 2 বছর পরে 2 কোটি টাকা 5 কোটি টাকার ফান্ড হচ্ছে, বিদেশে ব্যবসা করছে, অথবা দেশের ভিতরেই বিভিন্ন ব্যবসা করছে। তো এইগুলো আসছে কই থেকে? মানে 2 দিন আগে বলছিল তার বাবা সবচেয়ে গরিব পরিবার, তার সবচেয়ে ভাঙ্গা ঘর। এখন 2 দিন পরে আবার বলছে তার বাড়ি, তার এলাকায় প্রসিদ্ধ, সবচেয়ে বড় পরিবার তাদের। এই যে মানুষের বলার এবং তার হলো অবস্থানগত পরিবর্তন, এগুলো কই থেকে হচ্ছে? অবশ্যই সে কারো না কারোর সাথে প্রতারণা করছে, কোনো না কোনো খাত থেকে অর্থ চুরি করছে, কাউকে অন্যায়ভাবে কোনো একটা পদ দিয়ে, কোনো একটা পদায়নের মাধ্যমে, কোনো একটা অন্যায় নিয়োগের মাধ্যমে সে অর্থ আয় করছে। তো এগুলোই যদি অর্থ আয়ের উৎস হয়, তাহলে আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি, তাহলে এইরকম তো না যে সে জনপ্রতিনিধি হওয়ার পরে সচিবালয়ে যাওয়া আসি বন্ধ করে দিছে। তার সচিবালয়ে কোনো কাজ নাই, একজন একজন এমপির কোনো কাজ নাই। সচরাচর থাকে না। এটা সরকারের কাজ, সচিবালয় চালায় সরকার। কেবলমাত্র যারা মন্ত্রী, তাদের মন্ত্রণালয় আছে, দপ্তর আছে, দপ্তর ভিত্তিক অ্যাসাইনমেন্ট আছে, সেইটা তারা সেভাবে চালাবে। কিন্তু বাট একটা ক্ষুদ্র রাজনৈতিক কর্মীও সচিবালয়ে গিয়ে ঘোরাঘুরি করতেছে, সে যে এখান থেকে কোনো একটা ফাঁক ফোকর দিয়ে কোনো একটা প্রজেক্ট নিতে পারে কিনা, একটা নিয়োগ তদবির করতে পারে কিনা, এই যে এই বিষয়গুলো এখন বর্তমান সরকার দায়িত্বে নিয়েছে। আমাদের কাছে কিছু কিছু তথ্য আছে যে সচিবালয়ে এখন প্রবেশ করা আগের চেয়ে অনেক কঠিন, এবং ইচ্ছা করলেই রাজনৈতিক কর্মীরা ঘোরাঘুরি করতে পারছে না। আর এখানে সত্যি কথা, সচিবালয়ে দারোয়ান হিসেবে বসে আছে আমাদের প্রধানমন্ত্রী। আমি দারোয়ান বলছি এই জন্য, সকালে গিয়ে এখানে বসে 24 ঘন্টা এক প্রকার পাহারা দিচ্ছেন তিনি। সরি, আমি বাংলাদেশের দারোয়ান এইভাবে বলা ঠিক না, কিন্তু সকাল যেভাবে গিয়ে ঢোকে, কোনো সচিব যদি ওনার সামনে দিয়ে ওনার পরে আসে, তার জন্য তো এটা বেজ্জতির একটা বিষয়, তাই বা অন্য কোনো তার মানে হচ্ছে যে তারেক রহমান যে আমি আসলে তরুণদের উদাহরণ হবার সুযোগ অনেক কম, আপনি দেখেন। কোনো সুযোগ নাই আমাদের যে সকল তাহলে তরুণরা যারা আছে। হয়েছে তারা কি আসলে শেষ পর্যন্ত উদাহরণ তো সৃষ্টি করতে না না, পারবেন? তারা তারা কেউ কেউ ত্রাণ চুরি করেছে, কেউ কেউ নিয়োগ বাণিজ্য করেছে, কেউ কেউ বদলি বাণিজ্য করেছে, কেউ মামলা বাণিজ্য করেছে। প্রত্যেকেই এনিহাউ বিভিন্নভাবে করাপ্টেড। একটা মানুষকে যোগ্যতা, দক্ষতা, অভিজ্ঞতা অর্জন করতে একটা সময় লাগে, ম্যাচুরিটি লাগে। এটা আল্লাহ রাসূলকে, আপনিও তো একটা পার্টির সাধারণ সম্পাদক হ্যাঁ হয়েছেন, আমি RDA দিয়েছি। আমি মনে করি আমার পার্টির সাধারণ সম্পাদক হওয়ার মতো বয়স আমার এখনো হয়নি। বাট আমি এখানে একজন উদ্যোক্তা হিসেবে ছিলাম, সেই জায়গা থেকে আমাকে এখানে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করতে হচ্ছে। কিন্তু আমি যদি এরকম দেখি যে আমার পার্টিতেও এরকম একজন কেউ মানে দাঁড়ায় গেছে, যার বয়স আমার চেয়ে বেশি, যে আমার চেয়ে maturity ভালো আছে। বলছে, তার মানে আপনি কি নিজেকে এখনো ওই পদের জন্য ম্যাচিউর মনে করেন খুবই না? খুবই খুশি হব যে আমার পার্টিতে একজন সিনিয়র কেউ সাধারণ সম্পাদক হলে অভিজ্ঞ একজন। আমি খুবই খুশি হব। আমরা অ্যাক্টিভিস্ট হিসেবে মাঠে দৌড়াদৌড়ি করব, ঘোরাঘুরি করব, বিভিন্ন লড়াই সংগ্রামে যাব, প্রতিবাদে যাব, বিভিন্ন জায়গায় অন্যায় অবিচারে যেতে পারবো। এখন যেতে পারি না, গিয়ে কথা বললেই। আপনার কাছে আবার শুনবো, আমাদের সাথে আছে আমানুল্লাহ আমান, একজন ছাত্র নেতা। আমরা আমানের কাছ থেকে শুনবো। আমান, তরুণদের রাজনীতিতে, এই যে রাজনীতিতে আসা দোষের কিছু দেখছেন না, তারেক রহমান রাজনীতি করতে পারে, কিন্তু এইভাবে গুরুত্বপূর্ণ জায়গায় বা জনপ্রতিনিধি হওয়াটা হয়ে তারা আসলে কতটুকু সাদা পথে চলতে পারবেন সেটি নিয়ে তারেক রহমানের সংশয় আছে। তাহলে তরুণরা যে 24 এনে দিল, তারা বলল যে বদলে দেবে তারা বাংলাদেশকে। ইনফ্যাক্ট তারা বলেছিল যে সেকেন্ড রিপাবলিক করার প্রয়োজনীয়তা তারা দেখেছিল। তাহলে এগুলো কি ছিল আসলে? ধন্যবাদ আপনাকে। গ্লোবাল টেলিভিশনের মাধ্যমে আমি একটি সুযোগ পেলাম আর কি, যে একদিন অথবা 2 দিন পরে বাংলাদেশে পবিত্র ঈদ উল ফিতর, দেশবাসীকে পবিত্র ঈদ উল ফিতরের আগাম শুভেচ্ছা। আর ধন্যবাদ সহ আলোচক যিনি আছেন, রাজপথের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের যোদ্ধা। আসলে পৃথিবীতে এমন কোনো হতাশা তৈরি হয় নাই যে আশাকে পরাজিত করতে পারে। সুতরাং আমি আশান্বিত, স্বপ্ন দেখি যে তরুণদের মাধ্যমে আমরা এই বাংলাদেশে এমন একটি অবস্থা ছিল যে আমরা মনে করতাম যে প্রজন্ম নষ্ট হয়ে গিয়েছে, প্রজন্মের মধ্যে দেশপ্রেম নাই, এদেশে বারবার নির্বাচনে মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে, কিন্তু এই প্রজন্ম ফেসবুক, নেটফ্লিক্সে ব্যস্ত থাকে, রাত জেগে থাকে, দেশে কি হচ্ছে এটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই। কিন্তু দেখেন, সেই প্রজন্মের মাধ্যমেই বাংলাদেশে একটি গণঅভ্যুত্থানের রচিত হলো, এবং পাশাপাশি আরেকটি মানে এই আশার সাথে হতাশা যুক্ত হয়েছে। কারণ 5ই আগস্টের পরে আমরা যারা দেখেছি যে ছাত্র উপদেষ্টা নামে যারা শপথ নিয়েছেন এবং বিভিন্ন জায়গায় তদবির বাণিজ্য, নিয়োগ বাণিজ্যতে তাদের যে জড়িত হয়ে যাওয়া, সেটি আবার এই আশাকে একরকমের আশার উপরে আধিক্য তৈরি করেছে, হতাশার। যার কারণে তারেক রহমান ভাই উনি বাস্তবতা নিরিখে বললেন যে এদের প্রত্যেকেই কোনো না কোনোভাবে কলুষিত হয়েছে।
কিন্তু ওই যে কথা যদি আমি প্রথম শুরু করলাম যে এমন কোনো হতাশা তৈরি হয় না যেটাকে আশাকে পরাজিত করতে পারে। যেহেতু একটি নতুন সংসদের পথ চলা শুরু হয়েছে, আমি মনে করি যে হাসনাত সহ যারাই গেছেন এখানে, তারা মানে চটকদার প্রশ্ন করে মানে মানে মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করা অথবা একটা আলোচনায় থাকার নিমিত্তে না থেকে বাস্তবসম্মত ভাবে যাতে সে যে তার পদের ওজনটি যাতে বুঝে যে না আমি একজন সংসদ সদস্য, আইন প্রণেতার কাজ তো আসলে আপনি যেখানে সেখানে গিয়ে আসলে মানে যেমন অনেকটা ব্যারিস্টার সুমন স্টাইলে করা, সেই কালচারটা যাতে বাংলাদেশে ফিরে না আসে। সংসদীয় গণতন্ত্র কি ফেরেনি? আমি শেষ করি যে সংসদীয় গণতন্ত্রে আমরা ছোটবেলা থেকে যেটি শুনে এসেছি যে মনে করেন যে ওই পিরোজপুর এক অমুক বলতেছেন যে সংসদের যে তর্ক বিতর্ক হয় এবং বিজ্ঞ পার্লামেন্টারিয়ান বলেন, অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান ঝাঁঝালো বক্তা বলেন, এগুলি থেকে মানুষ শিখে। এখন একরকম আমি দেখেছি গ্রামে মানুষ টেলিভিশন সেটের সামনে বসে থাকতো, আপনার অভিজ্ঞতা আমার চেয়ে আরও অনেক বেশি। তো সেই সংসদটা যাতে ফিরে আসে প্রাণবন্ত, ঠিক আছে, এবং সমালোচনা যাতে এমন হয় যে সরকারে যারা আছেন তারা যাতে কাজ করতে বাধ্য হন, সেই ধরনের সংসদ আমরা প্রত্যাশা করি। এখানে চটকদার কথাবার্তা, আপনি মিডিয়ার আকর্ষণ করার জন্য কথাবার্তা এবং শুধুমাত্র অন্য কেউ একটা ন্যারেটিভ শিখিয়ে দিল সেটা যাতে তরুণদের মাধ্যমে প্রতিস্থাপিত না হয়। চটকদার রাজনীতি চলছে কিছুটা, অবশ্যই আছে কিছু। যেই দেশে হাসিনা 17 বছর ছিল সেখানে তো অনেক কিছুই নষ্ট হয়ে গেছে, সেখান থেকে মানে পুনরুদ্ধার করার বিষয় রয়েছে এবং সেই তাদের সাথে থেকে অনেকে অনেক রকমের এই চটকদারিতা শিখেছে। আমাদের দুর্ভাগ্য হলো সত্য যে সেই লোকগুলি অনেকে আবার এখনও দায়িত্বশীল জায়গায় রয়েছেন। তো তাদের কাছ থেকে আমরা প্রত্যাশা করি যে একটি গণতান্ত্রিক সরকারের পথ চলা শুরু হয়েছে এবং সেই পথ চলায় যাতে তারা ওই ফাঁসিবাদের কণ্ঠে প্রতিধ্বনি তাদের মাধ্যমে আমরা যাতে না শুনি। কিন্তু উল্টো তো তারাই বলছে যে ক্ষমতাসীন দল হাসিনার দেখানো পথেই এগোচ্ছে, হাসিনার সিস্টেমেই। ঠিক এই কথাটা আমি একটু আগে বলছি যে ফ্যাসিবাদের যে বয়ান ছিল সেই বয়ানের এক্সটেন্ডেড ভার্সন আমরা তাদের কাছ থেকে শুনতে পাচ্ছি, অর্থাৎ কোনো ইস্যু না থাকলেও তারাও তো এই অভ্যুত্থানের স্টেক। আমরা তো এটা অস্বীকার করি না। বিএনপির ভিতরে তারা কি ভুল বলছে? অবশ্যই ভুল বলতেছে, কারণ আপনি দেখেন যে বাংলাদেশে 12 ফেব্রুয়ারির তারেক রহমানের সরকার জনগণের ভোটে ক্ষমতা আসার পরে যেই নজিরবিহীন ইতিবাচক রাজনীতির পথ চলা শুরু হয়েছে, উনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন বাংলাদেশের মানুষের কাছে, সেটি এই যে হাতের কালি অমোচনীয় কালি, সেটা মোছার আগেই 28 দিনে 28টি বিষয় সামনে আসলো। সেই যে আজকে 1 মাস পূর্ণ, হ্যাঁ আজকে 1 মাস পূর্ণ হলো। এইটা তো একটা নজিরবিহীন ঘটনা বাংলাদেশের ইতিহাসে, আমি যদি ভুল না বলি, যে এইভাবে প্রত্যেকটা বিষয় ভিত্তিক, সামাজিক সুরক্ষা ভিত্তিক প্রত্যেকটা বিষয় ধরে ধরে সেইটার বাস্তবায়নের জন্য যে উনি নিরন্তর পরিশ্রম করে যাচ্ছেন এবং ওনার যে পথ চলা সেইটি তো মানে সবাই এখন বলতেছে যে একদম জিয়াউর রহমান স্টাইলে। কিন্তু আমরা আমাদের প্রজন্ম কখনো এই ধরনের একজন সরকার প্রধানকে দেখি নাই যে যিনি একেবারে ওনার আচরণের কারণে বাংলাদেশের টোটাল দেশে যে কর্মচাঞ্চল্য তৈরি হয়েছে, একদম প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয় থেকে শুরু করে দেশের প্রধানমন্ত্রী যদি ভাই এরকম চলে, অন্যদের তো আর কোনো উপায় নেই। একেবারে সে তো গেল, প্রধানমন্ত্রী অত্যন্ত স্বাভাবিক জীবনযাপন করছেন, স্বাভাবিক মানুষের মতো কাজবাজ করছেন, একেবারে মানুষের সাথে মিলেমিশে কাজবাজ করবার চেষ্টা করছেন। কিন্তু ওনার দলের বা আপনাদের দলের যারা রয়েছেন, আপনাদের মূল দল যে বিএনপির, সবাই কি এই পালস বুঝতে পারেন? সবার পালসের সাথে মিলছে না তো, মাঝে মাঝে খেই হারাচ্ছে। কিন্তু আমার না, আপনি এত বড় পরিবারে আপনার যদি 2-1 কেউ খেই হারায়, সে আবার পরবর্তীতে আপনার সেই ওই জায়গাটা ফিরে আসা লাগতেছে। গার্ডিয়ানও তো অনেক বেশি। আপনি কোনোভাবেই আপনাকে যদি আমি প্রশ্ন করি যে আপনি উল্লেখযোগ্য কোনো একটা ঘটনা বলেন যে খেই হারিয়ে ফেলেছে এরকম একজন বড় নেতা, উদাহরণ দিতে পারবেন? অনেকে খেই হারাচ্ছে। এটি একটা অনুমান তো বলেই ফেললেন জয়নুল আবেদিন যে 41 সাল পর্যন্ত তার। সেই জন্য দেখেন, সেই জন্য এই যে ফ্যাসিবাদের যে কবর হয়ে গেছে, সেজন্য বিএনপি থেকে তাকে কিন্তু জবাবদিহিতার মধ্যে নিয়ে আসা হয়েছে। সুতরাং আপনি ইচ্ছা করলে হাসিনার সংসদের মতো আপনি রং ঢং এগুলি কিছুই করতে পারবেন না। এখানে কেউ যদি অতি চাটুকারিতা করতে চায় তাকে শাস্তির আওতায় আসতে হবে। সুতরাং এই যাদের বয়ানের কথা বলতেছেন, দেখেন কিছুদিন আগেও তারা এদেশের অনেকে অল্প বয়সী উপদেষ্টা ছিল, অনেকে তারেক ভাইয়ের অনেক সময় শিশু উপদেষ্টা বলে থাকেন, তারাও 7 দিন 8 দিন 10 দিন 15 দিন পরে সচিবালয়ে যেতেন, ফাইলের স্তূপ পড়ে যেত।
কিন্তু আজকে 75-80 বছর বয়স্ক মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং আমির খসরু মাহমুদ চৌধুরীরা ওনারা সকাল 9টায় হেঁটে হেঁটে যাচ্ছেন। সুতরাং একটা তারুণ্যকেই শুধু আধিক্য দেবেন সেটা হতে পারে না। যেমন শুনেন, নজরুল যেরকম বলেছে, বহু যুবককে দেখিয়েছি যাহাদের যৌবনের ঊর্ধ্বের নিচে বার্ধক্যের কঙ্কাল মূর্তি, আবার বহু বৃদ্ধকে দেখিয়েছি যাহাদের বৃদ্ধাবনের নিচে মেঘলুপ্ত প্রদীপ্ত যৌবন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরীদের এই পদচারণার কাছে তথাকথিত এই তারুণ্য পরাজিত হয়েছে। এমন আপনাদের কাছে আবারও আসবো। আমরা ছোট্ট একটি বিরতি নিতে চাচ্ছি। দর্শক, আর কাবুল প্রশ্নগুলো সহজ, নিচ্ছে ছোট্ট একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। আর কাবুল প্রশ্নগুলো সহজ। আমাদের সঙ্গে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন ছাত্র দলের নেতা আমানুল্লাহ আমান, আছেন আম জনতার দলের সাধারণ সম্পাদক তারেক রহমান। বিরতির আগে আমান, আপনার কাছ থেকে কথা শুনছিলাম। তারেক রহমান, আপনার কাছ থেকে একটু শুনতে চাই। জামাত ইসলামী প্রধান বিরোধী দল, তাদের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম আজকে একটি বক্তৃতায় বলেছেন যে রাষ্ট্রীয় বিভিন্ন পদে বিএনপি দলান্ধদের নিয়োগ দিচ্ছেন। আসলে আবারও সেম জায়গায় ফিরে যাচ্ছে কিনা রাজনীতি বা প্রশাসন বা প্রশাসনিক কাঠামো, সেই দল নির্ভর হয়ে যাচ্ছে কিনা? বিএনপি দলান্ধ হয়ে নিজের লোকদেরকে নিয়োগ দিচ্ছে, তাই তো? তো তারা যে মহাখালী ডিওএসিসে ভাইবা নিল প্রশাসক নিয়োগের জন্য, রূপায়ণ টাওয়ারে ভাইবা নিল প্রশাসক নেওয়ার জন্য, এটা তো সরকারি কাজ। তাহলে রূপায়ণ টাওয়ারে নিচ্ছে কেন ভাইবা? মহাখালী ডিওএসিসে কেন ভাইবা নিচ্ছে? এখন প্রশাসক নিয়োগের ক্ষেত্রে কারা নিছে ভাইবা? নিছে কারা? এনসিপি জামাতেরাই তো নিছে ভাইবা। আচ্ছা, এটা ওদের ওদের যে কি 12 তারিখের আগে? হ্যাঁ, জামাত এনসিপির চেলা ইলিয়াসই তো পোস্ট করছিল এটা। আচ্ছা আচ্ছা, সেই তার পোস্ট করা মহাখালী ডিওসিসে সে ওই ভাইবা চলা অবস্থায় সে পোস্ট দিছে যে এই মুহূর্তে ভাইবা চলতেছে। সাথে সাথে সব এদিক ওদিক কোন দিক থেকে কি যায়, কি একটা অবস্থা। তো ওরা এখন প্রশ্ন করতেছে যে বিএনপি তার লোকদেরকে কেমন নিয়োগ দিচ্ছে। এখন বিষয় হলো ওই যে তার এনসিপি জামাত মিলে যে ভাইবা দিয়ে যে লোকগুলোকে প্রশাসক হিসেবে নিয়োগ দিছে, বিএনপির কুকুর কামড়াইছে যে সেই লোকগুলোকে এখনো রেখে দিবে, রেখে দিয়ে রাষ্ট্র চালাবে। না, আপনাদের আন্দোলন তো ছিল কোটা না মেধা। কোটা না মেধা না, বিষয় হলো যেই লোকগুলোকে এনসিপি এবং জামাত মিলে প্রশাসক হিসেবে নিয়োগ দিছে, বিএনপি রাষ্ট্র চালাচ্ছে, সেই লোকগুলোকে ওইভাবে রেখে তারা হলো রাষ্ট্র চালাবে। এটা 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 ডিমান্ড, তাদের দাবি হচ্ছে তারা তো মেধাবী, এটা ডিমান্ড করছে। তারপরে এই যে নারায়ণগঞ্জে সিটি কর্পোরেশনে আপনার হলো আমাদের ওই সময়ের প্রেস সচিবের ভাইকে নিয়োগ দিল, কোটা না মেধা এটা, সেই লোককে রেখে দিয়ে বিএনপিকে রাষ্ট্র চালাতে হবে, এটা এত সহজ? তার একবার সাথে অ্যাড আছে, একটু আপনার সাথে সংযোজন করি। তারাই তো আগেও বলছে অন্তর্বর্তীকালীন সরকার থাকা অবস্থায় যে সব জায়গায় বিএনপির লোকজন নিয়োগ দিচ্ছে, বিএনপির লোকজন প্রেশার দিয়ে নিয়োগ। তাহলে এখন বিএনপি যদি বিএনপির লোকজন সরায় দেয় তাহলে তাদের নিয়োগ দেওয়া লোকগুলো যে জামাত এনসিপির ছিল, এটা তো সরানোর ফলে না বোঝা যাচ্ছে যে গায়ে গায়ে আঁচ লাগতেছে, এখন হিট লাগতেছে যে এই লোকগুলোকে তো টাকা পয়সা খরচ করে বিনিয়োগ করে এখানে দিছে, এই লোকগুলোকে একটা উদ্দেশ্যে নিয়োগ দিয়েছিল। কিন্তু এইসব প্রতিষ্ঠানের দলীয় বিবেচনা উদ্দেশ্য একটু বলি, নিয়োগ হয় তাহলে আসলে প্রতিষ্ঠানগুলো একটু একটু বলছি, এইখানে বলয় থেকে বেরোতে পারবে। তাদের একটা প্ল্যান ছিল যে কোনোভাবেই স্থানীয় সরকার নির্বাচনটা আগে আদায় করবে, এই নির্বাচনের আগে, এবং সেই প্ল্যানকে সামনে রেখে তারা ওই জায়গাগুলোতে প্রশাসক নিয়োগ দিয়েছিল। এটা তাদের প্ল্যান। তো জাতীয় নির্বাচনটা আগে হয়ে যাওয়াতে তাদের প্ল্যান তো ওখানে ভেস্তে গেছে। তারপরেও ওদের প্ল্যান ছিল যে স্থানীয় সরকার নির্বাচনটা তারা ভালো করবে। কিভাবে ভালো করবে? এই যে তাদের লোকগুলো প্রশাসক হিসেবে নিয়োগ দিছে সেই জায়গাগুলোতে, তো ওই কারণে তাদের কান্নাকাটি শুরু হয়ে গেছে যে তাদের বিনিয়োগ তো এখানে বিফলে যাচ্ছে। তো এখন এটাই একটাই প্রশ্ন যে এই যে দেখেন এই প্রশাসকগুলোকে যদি এখানে রাখে তাহলে একটা ত্রাণের ব্যাগ যাবে, সেই ত্রাণের ব্যাগটা বদলে যাবে। একটা শাড়ি দিবেন, শাড়ির মধ্যে সেরা শাড়ি বের হবে, স্বাভাবিক পোস্ট দিয়ে বলবে তারেক রহমান সেরা শাড়ি দিছে। তো সেই লোকগুলোকে রেখে খুব দ্রুত আরও যে জায়গাগুলো আছে খুব পরিষ্কার করা খুবই জরুরি। এগুলো পরিষ্কার না করলে তো বাংলাদেশ শান্তিতে থাকবে না। এগুলো তো মবের ফসল। যে লোকগুলোকে প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছিল, কিভাবে নিয়োগ পাইছে? ওই একজনের সামনে গিয়ে বলছে তুমি আওয়ামী লীগের দোষর, তুমি এখান থেকে সরে যাও, এইভাবে বললে একটা সাদা কাগজে কোনো কিছু না, আমি পদত্যাগ করলাম, আর কোনো লেখা নাই, নিচে একটা স্বাক্ষর দিয়ে পদত্যাগ হয়ে গেছে।
একটা হেডমাস্টারকে সরাইছে কীভাবে এনসিপি জামাত, যে যায় কিছু না মব সৃষ্টি করছে, যায় বলছে হেডমাস্টার লিখে দিচ্ছে আমি পদত্যাগ করলাম, দিয়ে 2 দিন পরে আরেকজন তাদের মতো করে নিয়োগ দিছে। একটা ভিসিকে সরাইছে কীভাবে, একজন শিক্ষক তো হার্ট অ্যাটাক করছিল ওদের চাপচাপির কারণে। তো এই মবের ফসলকে রেখে বাংলাদেশকে আপনি মব মুক্ত করবেন কিভাবে? উত্তরায় যে ঘটনাটা ঘটলো একটা ছোট্ট গুজবকে কেন্দ্র করে, যে কি মার্কেট কর্তৃপক্ষ দারোয়ান একটা রিক্সাওয়ালাকে মেরে রেখে দিছে, পুরা মার্কেট তছনছ করে দিছে একটা গুজবের জন্য। তো জামাত এনসিপি তো চাইবে এগুলো চলুক, এগুলো চললে ভালো লাগে। ওরা ফেসবুকে পোস্ট দিচ্ছে যে লাশ পাওয়া গেছে, ওরাই পোস্ট দিচ্ছে, জামাতের লোকেরা পোস্ট দিচ্ছে, এটা তো প্রমাণিত হয়েছে। তাহলে এই মবগুলো উস্কায় দিবে আর এগুলো আমাদেরকে চেঞ্জ আনার জন্য আমরা উদ্যোগ নেব না? এটাকে ভালো কিছু বয়ে নিয়ে আসবে? ভালো কিছু আনবে না কেন? ভালোই তো হচ্ছে, এখন পর্যন্ত খারাপ কি হয়েছে? এই 28 দিন সরকার দায়িত্ব নিছে, আমরা বিএনপির একটা বন্ধু সংগঠন হিসেবে আছি, আমরা গণ অভ্যুত্থানের আগে যুগপৎ আন্দোলনে একসাথে আন্দোলন সংগ্রাম করছি। এই যে 12 লক্ষ কৃষককে যে ঋণ মওকুফ করলো ডক্টর ইউনূসের সময়ে 6 মাসে 9 জন কৃষক আত্মহত্যা করছিল। ঋণের পরিমাণ 9,000, 8,000, 5,000 টাকা। এই ছোট ছোট ঋণের জন্য কৃষক আত্মহত্যা করে। সেই সময় আমাদেরকে তারেক রহমান সাহেব একটা মিটিংয়ে জিজ্ঞাসা করছিলেন যে কৃষকরা আত্মহত্যা করছে কেন, এদের কী সমস্যা, এটুকু টাকা দিতে পারছে না? আচ্ছা, তখন উনি বলছিল যে কত ব্যবসায়ী 2,000 কোটি টাকা, 3,000 কোটি টাকা মেরে দিচ্ছে, সবগুলো কৃষকের কত টাকা ঋণ হয়? 15,000 কোটি টাকা ঋণ হয়, তো মাফ করে দিছে। বাংলাদেশের ইতিহাসে কেউ এরকম করছে? রাষ্ট্রের তো 15,000 কোটি টাকা, 15,000 কোটি টাকা গেছে, কিন্তু কৃষক তো বাঁচছে। কৃষক বাঁচানোর উদ্যোগ কেউ নিছে? রাষ্ট্র কার জন্য তো ভাই? রাষ্ট্র বলেন। তো মানুষের এই যে জন্য। আপনি এখানে বসে টকশো করতেছেন, আমি এখানে বসছি, আশেপাশে কত মানুষ কত কাজে ব্যস্ত। এই সমস্ত মানুষকে যদি জমিতে যায় ধান ফলায় খাইতে হইতো তাহলে কি অবস্থা হইতো? সেই খাবারটা ওইখান থেকে তারা কষ্ট করে ঘাম ঝরায় দিচ্ছে, তাদের ছোট্ট একটা ঋণ হয়েছে, সেই ঋণটা রাষ্ট্র বিবেচনা করবে না? যেই ঋণের জন্য তারা আত্মহত্যা করছে, এরকম আরও অনেক বিষয় রয়েছে, যেই বিষয়গুলো না আমরা প্রত্যাশার চেয়েও দ্রুত স্পিড ওয়েতে পেয়েছি। এটা আপনার হলো এপিজে আবুল কালামের সাহেবের সাথে তুলনা করতে মিসাইল ম্যান বলতেন, মাহাথির রহমান, তারা যেরকম পরিবর্তন আনছিল বড় বড়, আমি মনে করি তার চেয়েও গুরুত্বপূর্ণ জায়গায় এইরকম যদি অব্যাহত থাকে যে 28 দিনে 28টা গুরুত্বপূর্ণ পদক্ষেপ, তাহলে আমরা 365 দিনে 365টা গুরুত্বপূর্ণ পদক্ষেপ যদি হয়, তাহলে পরের বছর তারেক রহমানকে বেকার বসে থাকতে হবে। আমার তো আর কোনো কাজ নাই। আচ্ছা, কতটুকু বেকার থাকবে আরও আলোচনা শুনবো আপনার কাছ থেকে। আমানুল্লাহ আহমদ, এই যে সবাই নানান জায়গায় নিয়োগ পেয়ে যাচ্ছেন, দলের বিভিন্ন বড় বড় নেতারা যারা এই দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রাম করেছে, ত্যাগ ছিল, জেল, মামলা, হামলা, অনেকে ধান খেতে পালিয়েছে, আপনি নিজেও বহুবার কারাগারে ছিলেন, আপনার হাত পা থেতলে দেওয়া হয়েছিল, নখ তুলে ফেলা হয়েছিল। এই এখন তারা সংগঠন ছেড়ে, রাজনীতি ছেড়ে বিভিন্ন জায়গায় চেয়ারে বসে পড়ছেন। সংগঠন কোথায় যাচ্ছে? সংগঠন তো দরকার, কারণ বিরোধী দল অত্যন্ত শক্তিশালী এবং অত্যন্ত সংগঠিত তারা। না, আমি একদমই আপনার সাথে মানে একমত না। কারণ হচ্ছে যে যার যেখানে বসার মতো যোগ্যতা আছে বা যাকে দেশের প্রয়োজন বা যিনি তাদেরকে দেয়া হয়েছে। আমি তো দেখি না যে সংগঠনের কাউকে সরকারে সংযুক্ত করার জন্য সংগঠন ক্ষতিগ্রস্ত হয়ে কিন্তু নিয়ে গিয়ে বসিয়ে দিয়েছে। আমি একজন এরকম উদাহরণ দেখি না। যেমন যুবদলের সাধারণ সম্পাদক, উনি ওনার এলাকায় জনপ্রিয়, উনি নমিনেশন পেয়েছেন এবং উনি বিপুল ভোটে জয়লাভ করেছেন। এরকম স্বেচ্ছাসেবক দলের সভাপতি, সাধারণ সম্পাদক। সুতরাং দেশের প্রয়োজনে যদি আপনাকে একজনকে নিয়ে আসতে হয়, সেটা তো অবশ্যই আনতে হবে। আর সংগঠন থেকেই তো আপনার জাতীয় নেতৃবৃন্দ আসবেন, এবং তাহলে তো যদি আমরা এরকম ভাবি যে সংগঠন আলাদাই থাকবে আর ক্যাবিনেট আলাদা থাকবে, তাহলে এই দক্ষ লোকগুলির তো আপনার বঞ্চিত হলো। সুতরাং এটি মানে ট্রেন লাইনের মতনই আর কি, প্যারালালি চলতে হবে। হ্যাঁ, নিয়ে আসতে হবে। আবার যদি কেউ এখানে সরকার মনে করে যে আনফিট বা তার দ্বারা যে কাজটা চাওয়া হয়েছে সেটা হচ্ছে না, তো সে প্রধানমন্ত্রী বলেই দিয়েছে। সরগরম আছে নয়াপল্টন, সামনে তো ছাত্রদলের কমিটি দিবে। এটা খুবই স্বাভাবিক বিষয় যে একটা দল সরকার পরিচালনা আসলে তো একটু চেক অ্যান্ড ব্যালেন্সের একটু সময় লাগে। এটা খুব বাস্তবসম্মত বিষয়। আমরা কোনো ইস্যু তৈরি করে সমালোচনার দিকে আমরা যেতে চাই না। কিন্তু তবে আপনি যে ছাত্রদলের কথা বললেন, আসলে ছাত্রদল হচ্ছে মানে দুঃখী অভাগাদের একটি সংগঠন আপনার। কারণ হচ্ছে গত দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছাত্রদলের নেতাকর্মীরা সবচেয়ে বেশি জুলুমের শিকার হয়েছে, সবচেয়ে বেশি মামলা, সবচেয়ে বেশি হামলা শিকার হওয়ার পরে 5ই আগস্টের পরে আমরা সবচেয়ে বেশি অপপ্রচারের মধ্যে পড়েছি। আমাদের ক্যারেক্টার অ্যাসাসিনেট করার জন্য অনেক টুলস ব্যবহৃত হয়েছে। আজকে 12ই ফেব্রুয়ারির পরে
আমাদের ছাত্র দলের নেতাকর্মীরা আমার কাছে মনে হয় আগের চেয়ে অনেকে খারাপ অবস্থায় আছে। কারণ হচ্ছে কি, মানে এটা টেলিভিশন টক শোতে এভাবে বলা উচিত না, তারপর আমি মানে মানে সাহস করে বললাম যে আমাদের অনেক সহযোদ্ধারা দুর্দিনে দেখা গেছে যে আমাদের ক্যাম্পাসের বড় ভাই, এলাকার বড় ভাইরা অনেকে খোঁজখবর রাখতো যে মামলা হামলা খায়, জেল জুলুম খাটে, তো ওর একটু খোঁজ রাখি ঈদে কোরবানিতে। এখন তাদের মধ্যে একটা পারসেপশন তৈরি হয়েছে যে না, ওরা তো সরকার দলীয় সংগঠনের, ওরা মনে হয় অনেক কিছু করে। কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলতেছি, আমাদের যেমন আমি ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক, আমার জীবনে কোনোদিন আমি সচিবালয়ে যাইনি। আমি আমার ফোন নাম্বারগুলি বাংলাদেশের গোয়েন্দা সংস্থার কাছে আমি অনুরোধ করব, আমাদের প্রেসিডেন্ট সেক্রেটারি আমি দেখিও না কোনো সময় আমাদের কোনো সহযোদ্ধা কোনো সরকারি অফিসে গিয়ে বলেছে যে আমার এই কাজটা লাগবে, এটা করতে হবে। এই যে ইতিবাচকতা, এই যে পরিবর্তন, আপনি বাংলাদেশের ইতিহাসে এরকম একটি সিঙ্গেল উদাহরণ দেখাতে পারবেন না যে সরকার, একটা দল সরকার পরিচালনা যেদিন আসেন, নির্বাচনের দিন রাত্রে 151 পার হওয়ার পরেই আমরা দেখেছি যে কি তাণ্ডব শুরু হয়ে যায়। হলে আপনার বিরোধী মতের বিরোধী পক্ষকে গেস্ট রুমে নিয়ে যাওয়া, হল থেকে বের করে দেওয়া, তাদের উপরে হামলা করা, নানান দখল করা। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয় একদম সগর্বে আমি দৃঢ়চিত্তে বলতে পারি যে বাংলাদেশের একটা উদাহরণ দেখাতে পারেন কোনো ক্যাম্পাসে ছাত্রদলের কোনো কর্মী গিয়ে কোথাও বলেছে যে তুমি এখান থেকে সরে যাও, আমি এটা। তবু আপনাদের বিরুদ্ধে কেন এত কারণ হচ্ছে বাংলাদেশের ইতিহাসে এই 5ই আগস্টের পরে একটি পক্ষকে মানুষের চেনার প্রয়োজন চিনে গিয়েছে, যাদেরকে মানুষ মনে করতে একটা সময় যে এই লোকগুলি তো নামাজ কালাম করে, এরা ধর্মভীরু, তাদের প্রতি আলাদা একটা সফট কর্নার বাংলাদেশের দলের লোক নামাজ পড়ে আর কেউ পড়ে না। আমি শেষ করি, তা মানুষ মনে করত যে তাদের প্রতি একটা সফট কর্নার ছিল, কিন্তু তাদের যে প্রকৃত চরিত্র সেটি 5ই আগস্টের পরে উন্মোচিত হয়েছে। কারণ বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ, সেইটা ফুটপাত থেকে বাইতুল মোকাররমের খতিব পর্যন্ত, কেউ যদি দেখা গেছে যে অনবরতভাবে তাদের পক্ষে কথা বললো, কিন্তু একটা কথা তাদের বিপক্ষে বলুক, তাকে গালি দিবে না, তার মা বাবাকে মানে অশ্রাব্য ভাষায় কথাবার্তা বলবে না, তার মা বোনকে ক্যারেক্টার নিয়ে কথা বলবে না, এমন একজন মানুষের উদাহরণ আপনি দেখাতে পারবেন না। সুতরাং তাদের মুখ থেকে যখন আমাদের চরিত্র নিয়ে, ছাত্রদলের চরিত্র নিয়ে কথা শুনি, আমরা এটাকে স্রেফ মানে যে আমাদের বিরুদ্ধে অপপ্রচার সেটাই ধরে নিই, কারণ এটার ভিতরে কোনো বস্তুনিষ্ঠতা নেই। তারা একটি দলের এজেন্ডা বাস্তবায়নের জন্য এটা করে। 5ই আগস্টের পরে বাংলাদেশের ছাত্র সংসদগুলিতে শিবির যে বয়ান নিয়ে শিক্ষার্থীদেরকে বিভ্রান্ত করেছিল যে তারা লেজুর ভিত্তি করে না, সেই লেজুর ভিত্তির সবচেয়ে মানে প্রকৃষ্ট উদাহরণ আমরা শিবিরের কাছ থেকে দেখেছি। তারা এমনটিও করেছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে ইন্টেনশনালি বন্ধ দিয়ে, অর্থাৎ কিছুদিন আগে যে কয়েকবার একটু মৃদু ভূমিকম্প হয়েছিল ঢাকার শহরে, তখন ঢাকা বিশ্ববিদ্যালয় 15 দিনের জন্য বন্ধ ছিল ভূমিকম্পের নামে। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের চেয়ে অবকাঠামোগত দুর্বল অনেক ভবন বাংলাদেশে আছে, ঢাকা শহরে আছে, কোনো গার্মেন্টস ফ্যাক্টরি কোথাও কেউ বন্ধ করেনি, ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ছিল। কারণ তখন সাদিক ফরহাদরা দাঁড়িপাল্লার জন্য সারা দেশে ভোট চেয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সরাসরি মানে ডাকসুই নিয়ন্ত্রণ করেছে। সুতরাং এই যে লেজুর ভিত্তির উদাহরণ আমরা দেখেছি যে তারেক রহমানের ঘোষিত ফ্যামিলি কার্ড নিয়ে সাদিক কায়েমের যে ফ্যামিলি কার্ড ভুয়া, মানে আমিরে জামাতের চেয়েও বড় কণ্ঠ তার, লেজুর ভিত্তির উদাহরণ দেখেছি। এবং আজকে পর্যন্ত যতগুলো ইস্যু এসেছে, 5 তারিখের পরে আমরা শুনেছি যে সে নির্বাচন করবে ঢাকা 8-এ, পরে শুনেছি মেয়র নির্বাচন করবে, পরে শহীদ ওসমান হাদির ঘটনা আসলো, শুধুমাত্র বিএনপিকে ক্যারেক্টার অ্যাসাসিনেট করার জন্য নিয়োজিত ছিল। এখন আবার শুনতেছি চসিক নির্বাচন করতে পারে। তাইলে ভাই তুমি ডাকসু নিয়ে কতদিন সময় দিলা? ডাকসুতে তুমি কি কাজ করছো? ডাকসুতে তারা করেছে, তারা যে জায়গাটায় বসে সেটা সেন্ট্রাল এসি করছে, ঠিক আছে। এছাড়া আপনি এখন এখান থেকে কয় টাকা রিক্সা ভাড়া দিয়ে আপনি টিএসসিতে গিয়ে পাবলিক টয়লেটটার দিকে দেখেন, ঢোকা যায় না, নাক চেপে ধরে তারপরে ওইখানে বাথরুমে যেতে হয়। সেখান থেকে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমন কোনো একটা পরিবর্তন দেখবেন না যেটার কোনো ইতিবাচকতা আছে। কিন্তু তাদের এক শ্রেণীর পোষা, আই এম ভেরি সরি টু সে লাইক দিস, এক ধরনের পোষা মানে মোবাইল সাংবাদিকতার লোক আছে যারা বলবে একই পরিবর্তন করলো ঢাকা বিশ্ববিদ্যালয় সাদিক ফরহাদ, দেখবেন। কিন্তু আপনি গিয়ে দেখেন, প্র্যাকটিক্যালি দেখেন যে পরিবর্তন এতটুকু হয়েছে যে তারা একটি নির্দিষ্ট দলের এজেন্ডা বাস্তবায়নের জন্য এবং তাদের ওখানে খুঁটি ঘাড়ার জন্য তারা ওই এজেন্ডাগুলি বাস্তবায়ন করছে। সুতরাং বাংলাদেশের শিক্ষার্থীদেরকে যারা যে বিভ্রান্ত, আপনার কাছ থেকে আবারও শুনবো, আমরা আরও একটি ছোট্ট বিরতি নিতে চাচ্ছি। দর্শক আর খাবল প্রশ্নগুলো সহজ, নিচ্ছে আরও একটি ছোট্ট বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আর খাবল প্রশ্নগুলো সহজ, সরাসরি যাচ্ছে আলোচনায়।
তারেক রহমান, আপনার কাছ থেকে একটু শুনতে চাই, সেটি হচ্ছে যে সাম্প্রতিক সময় আমরা দেখেছি দৈনিক প্রথম আলো পত্রিকায় একটি ক্ষমতাসীন রাজনৈতিক দলের একজন পার্লামেন্টেরিয়ান স্বরাষ্ট্রমন্ত্রী ওনার একটি ছবিকে পোস্ট করা নিয়ে বা আপলোড করা নিয়ে একটু বিরূপ মানে কুরুচিপূর্ণ নামে ফোল্ডারটি সেভ করা হয়েছিল। সেটি ঘিরে প্রথম আলো কর্তৃপক্ষ তাদের একজন কর্মীর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা বা প্রাতিষ্ঠানিক ব্যবস্থা নিয়েছেন। সেটি বিরোধী রাজনৈতিক দল বলছেন যে সরকারের সমালোচনা করলেই চাকরি চলে যায়। আবার একই সঙ্গে বলতে চাই, সামনে ঈদ, আইজিপির বাড়িতেও চুরি হয়েছে। জি, অনেক ধন্যবাদ। সালাউদ্দিন ভাইয়ের নামে যে ফোল্ডার খুলেছে প্রথম আলো সাংবাদিক, সেই ফোল্ডারটা আসলে খুব বাজে ভাষায় লেখা। তো এখানে সালাউদ্দিন ভাইয়ের দোষ কি? সালাউদ্দিন ভাই, হ্যাঁ, সালাউদ্দিন ভাই জানেও না এই বিষয়ে, বা চাকরি চলে গেছে এটা হয়তো প্রথম আলো কর্তৃপক্ষ অসম্মানের জায়গায় মনে করেছে যে এরকম একটা মানসিক বিকারগ্রস্ত কর্মী প্রথম আলোর মতো জায়গায় চাকরি করবে। সেটা তো তারাও নাও মানতে পারে নিজের থেকে, যে একজন স্বরাষ্ট্রমন্ত্রীর নামটা বিকৃত ভাষায় লিখেছে। তো এইটা কিন্তু সালাউদ্দিন ভাইয়ের যারা সমালোচনা করছে তাদের সেই যোগ্যতা আছে কি? যেমন এই সমালোচনা শুরুর দিকে ইলিয়াস পিনাকি তারা তো এটা শুরু করেছিল। এখন পিনাকি যে সালাউদ্দিন ভাই তো গুম হয়ে ভারতে ছিলেন, তাই না? বাংলাদেশ থেকে গুম হয়েছিলেন, 161 দিন গুম হয়ে ভারতে ওনাকে পাওয়া গেল, সেখানে হাসপাতালে ওনাকে নেওয়া হলো, এরপরেও আটক অবস্থায় ছিলেন। এখন সালাউদ্দিন ভাই আর পিনাকি দাদার মধ্যে পার্থক্য কী? পিনাকি দাদা নিজে ভারতে গেছিলেন এবং বাংলাদেশকে অনিরাপদ মনে, ভারতকে নিরাপদ মনে করে ভারতে চলে গেছে। আর সালাউদ্দিন ভাই এখানে গুম হয়েছেন, গুম করে তাকে ভারতে নিজে গুম করে রাখা হয়েছে, সেখান থেকে হাসপাতালে, সেখান থেকে জেলখানায়, সেখান থেকে ওনার মামলা চলা অবস্থায় উনি একটা বাসা নিয়ে ছিলেন। তো এবং দেখেন সেই ব্যক্তিগুলো আবার সমালোচনা করছে সালাউদ্দিন ভাইয়ের, কি যারা সমালোচনা করছে তাদের যোগ্যতাটা কতটুকু। একটা মেয়ে চোখ টিপ দিছে, প্যান্টটা খুলে দিয়ে তাকে ন্যাংটা হয়ে নিজের গোপনাঙ্গ দেখাইছে, সে সালাউদ্দিন ভাইকে বলতেছে যে আপনার লুঙ্গি কেন পরেছিলেন আপনি শিলংয়ে। সালাউদ্দিন ভাইয়ের বিষয়ে যে যুক্তিতর্কগুলো আসে, আমি তো মনে করি বাংলাদেশে জিয়া পরিবারের বাহিরে কেউ গুরুত্বপূর্ণ জায়গায় যদি আসে, দেখেন এখনও কিন্তু তারেক রহমানের অনুপস্থিতিতে 3টা গুরুত্বপূর্ণ দায়িত্ব ওনাকে দেওয়া হয়েছে, যেটা জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে যে দায়িত্বগুলো দেখভাল করেন সেগুলোর দেখেন এইরকম। এটা কেন দিচ্ছে? কারণ তিনি সেই যোগ্যতা এবং বিশ্বস্ততা ধারণ করেন, সেই বিশ্বস্ততা ধারণ করেন। এবং যখন ওনাকে পরিচয় দিতে বলা হয়েছে সংসদে, তিনি প্রথম শব্দটা উচ্চারণ করেছেন, আমি খালেদা জিয়ার কর্মচারী ছিলাম। মানে ট্যাগ লাইনটা দেখেন, যে নিজেকে নিজের পরিচয় প্রকাশ করতে, এটা তার একটা কোয়ালিটি সেই জায়গা থেকে। এবং শুধু যারা এই সমালোচনাগুলো করছে না, তারা প্রথমে শুরু করেছিল মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারকে দিয়ে। ওই আপনারা স্মরণ করেন, তখন তাকে ভারতের দালাল বানানো, বিভিন্নভাবে তাকে নোংরা ভাষায়, এবং এর পরবর্তীতে শুরু করলো খসরু ভাইকে নিয়ে। তারপরে যখন দেখলো দুটো একটু সাইডে গেছে, দুইজন বড় ভাই সাইডে গেছে, তখন শুরু করলো সালাউদ্দিন ভাইকে নিয়ে। এরপরে রুমিন ফারহান আপু ওই সময় কথা বলতেছিল, তখন রুমিন ফারহান আপুকেও ভারতের দালাল বানাই দিছিল। আবার রুমিন ফারহানা যখন পদত্যাগ করলেন, তখন তাকে রুমিন ফারহান আর ভারতের দালাল না। বুঝতে পেরেছেন তো? যারা এই টার্গেটটা করছে, অ্যাসোসিয়েশন ক্যারেক্টারাইজেশন করতেছে, তারা বেসিক্যালি যখন বিএনপির কেউ সম্ভাবনাময় জায়গায় গুরুত্বপূর্ণ লিডিং দিচ্ছে, রাষ্ট্রকে পথ দেখাচ্ছে এবং তার সঙ্গে ডিবেটে পারতেছে না, তখন তাদের একটাই যুক্তি যে হয় শিলংয়ে, ভারতে বিভিন্ন কিছু বলতেছে। একটা মানুষ গুম হয়েছে, এইভাবে যদি গুম হওয়া মানুষকে নিয়ে ঠাট্টা তামাশা করে, তাহলে তো জামাতের একজন দেখছেন না যে গামছা দেখাইছে, গামছা যে 8 বছর ধরে গুম থাকা অবস্থায় একটা গামছা বারবার ব্যবহার করছে, কিন্তু গামছার ছিঁড়া ফাটা কোথাও নাই, গামছা পুরানো হয়নি, নতুন গামছা। তো তাহলে তো সেটা নিয়েও মানুষ প্রশ্ন করবে। আমরা কোনো গুম হওয়া মানুষকে নিয়েই এই ধরনের বিতর্ক উপহাস করতে চাই না। মানুষের ছোট্ট করে একটু, যে আইজিপির বাড়িতে চুরি হয়েছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি তাহলে কেমন বলবেন? প্রথমত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ডক্টর ইউনূসের সময় চেয়ে ভালো আছে, এটা আমাদেরকে বলতে হবে, তার চেয়ে বেটার আছে। এবং ডক্টর ইউনূসের সময়ে যেইভাবে হাদি হত্যা হয়েছিল, মুসাব্বির হত্যা হয়েছিল, বনানীতে বিএনপি নেতাকে খুন হয়েছিল, এই সময়ে ততটুকু ঘটছে না। আইজিবির বাড়িতে চুরি হয়েছে, এটা কি ব্যাখ্যা দেবো বলেন? চুরি হয়ে গেছে, মানে চোরের এত বড় সাহস। এখন বিষয় হলো পুলিশ প্রধানের বাড়িতে শীত কেটে দিল। এখন চোর বুঝে না যে না চোর বুঝে না বলতে না, চোররা আসলে এদের অপার সাহসী, মানে যারা টোকায় আছে, সিসকে চোর আছে, এদের সাহস। আমি যে ইফতার বিতরণ করি না আমার অফিসের সামনে, একটু ছোট করতে হবে, হ্যাঁ হ্যাঁ, ইফতার বিতরণ করি, ওইখানে ইফতার আগে লাইন থেকে নেওয়ার জন্য পকেট থেকে ব্লেড বের করে ভয় দেখায়। এইরকম পাবলিক প্লেসে ভিডিও ক্যামেরা সব আছে। আমরা একটু আমানের কাছ থেকে শুনি, পাবলিক প্লেসে ব্লেড দেখিয়ে ভয় দেখায়। ঈদের ছুটিতে ঢাকা কিন্তু দীর্ঘদিন ফাঁকা থাকবে, একটা লম্বা ছুটিতে পড়ছে।
এই সময়ে তারেক রহমান যেটি বললেন সিসকে চোর, আইজিপির বাড়ি বুঝতে পারেনি, কিন্তু জনগণের বাড়ি তো বুঝতে পারবে, নাগরিকদের বাড়ি, সেই বাড়ি কতটা নিরাপদ থাকবে আমান? না দেখুন, এটা প্রতি বছরই যখন ঈদ বা কোরবানি আসে তখন ঢাকা কিন্তু শহর আমরা ফাঁকা হয়ে শুনতে যায়। চাই না সাহারা খাতুনের মতো না, যে আমি কারোর বলি- বাড়ি পাহারা দেওয়ার দায়িত্ব না না সরকারের সেই না। সেটা তো অনির্বাচিত, আর এটা নির্বাচিত গণতন্ত্রের সরকার। সুতরাং গণতন্ত্রের সরকারের ভাষা হবে গণমানুষের ভাষায়, গণমানুষ যেটা প্রত্যাশা করে। এবং সবাই তো আর ছুটিতে যাবে না, যারা দায়িত্বে থাকবে তাদের আসলে আরো সজাগ এবং আরো সচেতন থাকতে হবে। পাশাপাশি নাগরিকদের একটু বড় রকম দায়িত্ব আছে। কিন্তু ব্লেড দেখালে নাগরিক কি করবে? সেইটা এই যে এক উদ্বাস্তু শ্রেণীর মানুষ ঢাকা শহরে তৈরি হয়েছে, এটা তো আসলে এই জঞ্জাল তো আসলে 2-1 বছরের বিষয় না, এটা দীর্ঘ যুগের পর যুগ ঢাকা শহরে চলে আসছে। তাদের যখন আপনি একটি পুনর্বাসনের ব্যবস্থা করে তারপর ঢাকাকে আপনি ওই ধরনের নিরাপদ করতে পারবেন, এই জন্য সময় উপযোগী পদক্ষেপ এবং সময় সাপেক্ষ বিষয়। তার আগ পর্যন্ত তো অবশ্যই আমাদের সজাগ এবং সচেতন থাকতে হবে। এখন একটা রাষ্ট্র পরিচালনায় তারেক রহমান যতই এফোর্ট দেন না কেন বা মন্ত্রিপরিষদ যাই বলুক না কেন, নাগরিকের একটা বড় ধরনের দায়িত্ব রয়েছে, প্রত্যেকের যার যার জায়গা থাকে, সেই দায়িত্বটুকু আমাদের পালন করতে হবে। পাশাপাশি আপনি দেখেন যে আমি একটি অপ্রাসঙ্গিকভাবে বলি, আপনার আমাদের ঈদের সময় যেই আপনি 4 দিন 5 দিনে দেখবেন যে 150-200 মানুষ প্রতি বছর দেখে মারা যায়। আমাদের এই যে মানে ফাঁকা রাস্তার ভিতরে একদম বেপরোয়া বাইক ড্রাইভিং করা হয়, বেপরোয়া গাড়ি চালানো হয়, সেই বিষয়ে সমাজে যারা দায়িত্বশীল আছেন সবার সচেতন থাকতে হবে, প্রশাসনকে সচেতন থাকতে হবে। যে এই যে একটা লাশের মিছিল পড়ে, আমি প্রায় সময় ঢাকায় থাকি, আপনার সোহরাওয়ার্দীতে পঙ্গু হাসপাতালে মনে করেন যে মানুষের ভিড় পড়ে যায়, কারণ হাত নাই পা নাই, এই ধরনের বাংলাদেশ আমরা দেখতে চাই না। এখানে শুধু রাষ্ট্রেরই দায়িত্ব কর্তব্য আছে, অন্যদের নাই, বিষয়টা তা নাই। রাষ্ট্রে জনগণ সবাই একে কিন্তু আপনারা এই বিরোধী দলে যখন ছিলেন তখন বলেছেন যে রাষ্ট্রের দায়িত্ব, রাষ্ট্র তার দায়িত্ব এড়াতে পারে না কোনো অজুহাতে। আপনারা কিন্তু এই সেটা তো কথা আমরা এখনো বলি না। অবশ্যই তারেক রহমানের সরকার যদি কোনো এই ধরনের কাজ করে, সেটা তো বিএনপির লোকজন, এবং বিএনপি দেখেন অন্যদের থেকে আলাদা, বিএনপির লোকজনই বিএনপির সমালোচনা করার সক্ষমতা, সাহস রাখে। এটাই আমাদের শিষ্টাচার, এটা এই পার্টিতে এটাই তো রাজনীতি হওয়া ঠিক উচিত। আছে, এটাই হয়। কিন্তু অন্ধ অনুকরণ, হাসিনার সময় আমরা দেখেছি যে এখন যদি বলে যে সকাল 9টা, হাসিনা সবাই বলতো যে জি আপা সকাল 9টা, ওই ধরনের ঈদও পিছিয়ে যেতে দেখেছি। হ্যাঁ, আমরা ঈদও পিছিয়ে যেতে দেখেছি, যেটা আপনি বলেন। সুতরাং সেই বাংলাদেশ আমরা কখনোই প্রত্যাশা করি না। আমরা প্রত্যাশা করি জবাবদিহিতার বাংলাদেশ, এবং যেটি করতে তারেক রহমান এবং তার সরকার এবং বিএনপি বদ্ধপরিকর। আমার আসলে এই ঈদ দীর্ঘ 17 বছর পর তারেক রহমান সহ আপনারা বাংলাদেশে একটি ঈদ করতে যাচ্ছেন। এই ঈদ আসলে সম্প্রীতি এবং যে কি বলে বন্ধন প্রত্যাশা, সেটা কতটুকু প্রতিষ্ঠিত হবে, সেই প্রশ্নের উত্তর শুনবো আপনার কাছ থেকে। আমরা ছোট্ট একটি বিরতি থেকে ফিরে দর্শক আর কবল প্রশ্নগুলো সহজ নিচ্ছে, আরও একটি ছোট্ট বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক বিরতির পর আবার স্বাগত জানাচ্ছি। আর কবল প্রশ্নগুলো সহজ, সরাসরি যাচ্ছে আলোচনায়। আমার বিরতির আগে আপনাকে প্রশ্ন রেখেছিলাম, দীর্ঘ 17 বছর পর একটি ফ্যাসিবাদ মুক্ত পরিবেশে আপনারা ঈদ করতে যাচ্ছেন। তারেক রহমানের প্রথমবার 17 বছর পরে ঈদ করছেন আপনাদেরকে সাথে নিয়ে। এই ঈদ তারেক রহমানের ইতিবাচক রাজনীতি, আপনারা দুজনই বললেন একটা ইতিবাচক রাজনীতি ধারা প্রবর্তন তিনি করেছেন। এই ঈদ আসলে আমাদের কতটুকু সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করতে পারবে দুদিন পরে ঈদ? এর উদাহরণটা আমরা দুই দিন আগেও আবার দেখেছি, যখন ইমাম মুয়াজ্জিন এবং পুরোহিত, ধর্মযাজক, তাদের সবাইকে নিয়ে যে ভাতার ব্যবস্থাটা করলেন উনি, তখন আমি একজন যাজকের বক্তব্য শুনতেছিলাম যে এই ধরনের বাংলাদেশ আমরা কখনো আগে দেখিনি, যে একই সারিতে আপনার মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত, চার্চের যাজক তারা বসে আছে এবং দেশের প্রধানমন্ত্রী তাদের উদ্দেশ্যে বক্তব্য দিচ্ছে। অর্থাৎ সম্প্রীতির বন্ধনের যে সুদৃঢ় বাংলাদেশ, তার বার্তা তো আমরা ইতিমধ্যে দেখেছি। এবং ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে আমাদের জন্য একটু আলাদা আনন্দ, কারণ আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান, উনি এত বছর ঈদের সময় আমরা মানে একদিন আগে পরে যে লন্ডনের যে ঈদের বিষয়টা ছিল, আমরা আগের দিন তার নামাজ পড়ার দৃশ্য দেখে আমরা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতাম বা দেখতাম, বা আমরা একটা মেসেজ দিতাম, আসসালামু আলাইকুম ভাই, ঈদ মুবারক, ইত্যাদি ইত্যাদি। একদিনের ব্যবধান ছিল। আজকে একই সময়ে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে যে দীর্ঘদিনের প্রতীক্ষিত যে আসলে ঈদের যে আনন্দ আর কি, আমরা জাতীয়তাবাদী যারা আছি তাদের জন্য সেই আনন্দটা একটু পূর্ণ উপভোগ করার অবারিত দলমতের ঊর্ধ্বে সবাই এক কাতারে, আমাদের জন্য একটু আলাদা সচেতনটা আমি এই কারণেই করলাম, কারণ যে ভালো লাগার এবং আবেগের অবশ্যই। এবং সেই ধরনের একটি জায়গায় আগামী 1-2 দিন পরে উদযাপিত হবে ইনশাআল্লাহ। আমাদের জন্য অসাধারণ অনুভূতি যে আমরা প্রথমবারের মতো আমাদের এই প্রজন্ম তারেক রহমানকে, অনেকের সুযোগও হবে সালাম দেওয়ার,
তো আমাদের কাছে অসাধারণ অনুভূতি হচ্ছে যে এই ঈদটা অন্তত ওনার সাথে আমরা শুরু করতে পেরেছি আলহামদুলিল্লাহ। তারেক রহমান, আপনার একই বিষয়ে, ঈদ মানে তো ঈদ তো শান্তির বার্তা ছড়াবে, রাজনৈতিক মহলে এই বার্তা কতটুকু পৌঁছাবে? জি, অনেক ধন্যবাদ। এইবার ঈদে একটা গুরুত্বপূর্ণ মাত্রা যুক্ত হয়েছে। একটা বড় সংখ্যার গরিব মানুষকে রাষ্ট্রের পক্ষ থেকে সহযোগিতা দেওয়া হয়েছে। সেটা গরিব মহিলা বলেন বা ওই পরিবারগুলো তো হ্যাঁ, ওই পেয়েছে। পরিবারগুলো একটু বেশি ভালো, এবং এই রেটিংসটা করা হয়েছে কয়েকটা ক্ষেত্রে, যে তার কতটুকু জমি আছে, তার পরিবারে কোনো আপনার হলো প্রতিবন্ধী আছে কিনা, এবং পরিবারের কর্তা মারা গেছে কিনা, মহিলা বিধবা কিনা, এই বিষয়গুলো কেন্দ্র করে এটা বিবেচনা করা হয়েছে। সুতরাং এই ঈদটা ধনীদের ঈদের পাশাপাশি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের চেষ্টায় এটা সকল শ্রেণীর মানুষের জন্য একটা ভিন্ন রকম ঈদ হবে, মানে সবার ঈদ হবে। সবার ঈদ। এবং তার চেয়ে গুরুত্বপূর্ণ, আমার কাছে একটা খবর আছে যে ঈদের ছুটির আগে নির্দোষ অনেক মানুষকে জামিন দেওয়া হয়েছে এবার। জি, হ্যাঁ, তারাও পরিবারের অনেক সাথে ঈদ গণ করবেন। অভ্যুত্থানের অনেক মিথ্যা মামলাতেও অনেক মানুষ আটক ছিলেন, যারা রাজনৈতিক বিবেচনাতেই গ্রেপ্তার হয়েছিলেন। আমি আওয়ামী লীগের কথা বলছি, তারাও যারা নির্দোষ, এরকম অনেক তারাও মানুষ মুক্তি জামিন পেয়েছেন। পেয়েছে। সুতরাং তাহলে এই মানে গোটা জাতি সমস্যার ঈদ মোবারক বলতে ঈদ পারবো ঈদ আমরা ঈদ এবার। মুবারক বলা যেতে পারে অনেক মানুষ। তারপরেও আরও বেশি ভালো হতো যদি বিশেষ করে, এখন খুব জরুরি, দেখেন এখানে এনসিপি বিরোধিতা করবে, জামাত বিরোধিতা করবে, কিন্তু আমাদের এই বাংলাদেশে না এখন তারেক রহমানকে নিয়ে আওয়ামী লীগও স্বপ্ন দেখে, জি। যে একটা সম্পূর্ণ সুন্দর একটা বাংলাদেশের স্বপ্ন দেখে, এবং ধন্যবাদ। তারাও বাঁচতে চায়। ধন্যবাদ তারেক রহমান আপনাকে, ধন্যবাদ আমানুল্লাহ আমান আপনাকেও। দর্শক, আর কাবুল প্রশ্নগুলো সহজ, আজকের মতো এখানেই শেষ করছি। অনুষ্ঠানটি পুনঃপ্রচার হবে আগামীকাল সকাল 7টায়। দেখা হচ্ছে আগামী পর্বে নতুন অতিথিদের সঙ্গে নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, গ্লোবাল টেলিভিশনের সঙ্গেই থাকুন।